অনেক আগে এটা আলোচনা করছি, কারণ আমি আজকের ক্লাসে একটা ওভারভিউ দিব আমাদের দেশে এগ্রিকালচার রিসার্চ সিস্টেম করে। তোমরা নিজেরা স্টাডি করবা, ধর দেশের গুলিও করবা, বাইরের এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে, যেমন ধর ইরি আছে, সিমিট আছে, হ্যাঁ, তো সেগুলো নিয়ে তোমরা স্টাডি করবা। তো তোমরা নিজেরাই ডিসাইড করবা আসলে তোমরা কোন রিসার্চ ইনস্টিটিউটের উপর নিজেরা প্রিপেয়ার হবা বা প্রেজেন্টেশন রেডি করবা। ঠিক আছে, তোমরা নিজেরাই ধরো 5 জন স্টুডেন্ট করে একটা গ্রুপ করে নিবা এবং সেই 5 জন ওই একটা ইনস্টিটিউট নিয়ে প্রেজেন্টেশন দিবে। ঠিক আছে, কোন 5 জন কোন ইনস্টিটিউট নিয়ে প্রেজেন্টেশন দিচ্ছ সেই লিস্টটা আমাকে তোমরা পাঠাবে, আমি সেটা দেখব। রোল অনুযায়ী হলো মনে হয় একটু ভালো হতো। রোল অনুযায়ী করতে চাচ্ছ? ওকে ফাইন, রোল অনুযায়ী আমার কাছে তো তোমাদের রোলের শীটটা নাই। ঠিক আছে, আমার কাছে কিছু গ্রুপ করা আছে, যেমন ধরো ক্লাসের সিরিয়ালে 1 2 3 4 5 এরকম। তো সেই ক্ষেত্রে এটা তোমাদের রোল হয়তো হবে না, কিন্তু ধরো তোমাদের তো মাঝে মাঝে রোল মিসিং আছে, তাই না? এটা তো কন্টিনিউয়াস না। হ্যাঁ জি ম্যাম। তো সেক্ষেত্রে তোমরা প্রথম 5 জন, তারপরের 5 জন সেভাবে করে নিতে পারো। এটা এই লেকচারের শেষে সেরকম একটা আউটলাইন একটা করা আছে, সেটা তোমরা চাইলে ফলো করতে পারো। হ্যাঁ, কিন্তু কোন এটা ওপেন, তোমরা রোল ওয়াইজও করতে পারো, অথবা তোমরা চাইলে নিজেরা গ্রুপ করে নিয়েও করতে পারো, ইটস আপ টু ইউ। হ্যাঁ, আর এভাবে তোমরা নিজেরা এটা, যেহেতু সবাই একই ক্লাসের এবং তোমরা তো আমার মনে হয় তোমরা রেগুলার নিজেদের মধ্যে কানেকশন আছে, রাইট? জি ম্যাম। আচ্ছা, সবচেয়ে ভালো হয় যে ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে যদি তোমাদের কোনো গ্রুপ থাকে। এমন কি আছে হোয়াটসঅ্যাপে কিংবা ফেসবুক মেসেঞ্জার আছে? জি ম্যাম আছে। আচ্ছা, তাহলে তো খুবই ভালো, তার মানে তোমরা সবাই কানেক্টেড। তো আমার মনে হয় না তোমাদের কোনো সমস্যা হবে, এটা একদম ওপেন। তোমরা চাইলে নিজেরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ করে প্রেজেন্টেশন দিতে পারো, অথবা তোমরা রোল ওয়াইজ ফলো করে দিতে পারো, এটা আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে 5 জন করে গ্রুপ করবা, হ্যাঁ, এবং একটা ইনস্টিটিউটের উপরে সেই 5 জন তোমরা একটা প্রেজেন্টেশন রেডি করবা, এবং প্রেজেন্টেশন রেডি করার পরে আমার কাছে জমা দিবা। ইউনিভার্সিটি ওপেন হলে আমরা সেই প্রেজেন্টেশন গুলো হয়তো এমন হতে পারে একদিন সারাদিন নিয়ে আমরা একটা সেমিনার মতো করলাম, তাই না? এটা তো ভালো, আমরা যদি একদিনের একটা সেমিনার করি, সারাদিন তোমরা প্রেজেন্ট করলে, এটা একটা কুড বি অ্যান ইভেন্ট। অথবা ধরো যদি সেরকম সময় আমরা না পাই, তাহলে আমরা প্রত্যেক ক্লাসে হয়তো তিনজন এরকম তিনটা গ্রুপ প্রেজেন্ট করতে পারো। হ্যাঁ বলো, কি বলছো? শুনি নাই আমি। আচ্ছা, তো সেভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি চাইবো আমার কাছে গ্রুপের নামগুলো আগে পাঠাতে হবে। কেন? মনে করো তোমরা 3 গ্রুপ একসাথে বললা যে আমি বাড়ির উপরে প্রেজেন্টেশন দিব, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ, এটা তো হবে না, তাই না? সবাই যদি এক বিষয়ের উপর দাও, তো সেক্ষেত্রে আমি হয়তো এক গ্রুপেরটা রাখবো, লটারি করতে পারি, বাকি 2 জনকে আমি অন্য কোনো ইনস্টিটিউটের উপর প্রেজেন্টেশন করতে দেব। হ্যাঁ, তো সবচেয়ে ভালো হয় যদি নিজেরাই এমন ভাবে করো যেন কোনো কমন না হয়, কোনো কমন ইনস্টিটিউট যেন না হয়। আচ্ছা, তাহলে গ্রুপ করে আপনাকে পাঠিয়ে দিব তাহলে। হ্যাঁ, ঠিক আছে, এটা বেটার। না হলে দেখা যায় যে আমি আমার নিজের পছন্দ মতো কোন একটা ইনস্টিটিউট দিয়ে দিব। ঠিক আছে, তো আজকে আমরা বাংলাদেশের ভিতরে যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে, এটা আমরা একটা ধারণা নেওয়ার যে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ সিস্টেমটা কি। হ্যাঁ, গভর্নমেন্ট বাংলাদেশ মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে কিভাবে হচ্ছে এগ্রিকালচার রিসার্চটা বাংলাদেশে হয়, কারা করে, ইনস্টিটিউট গুলো কি কি, ইউনিভার্সিটি গুলো কি, যারা এই রিলেটেড রিসার্চটা করে। ঠিক আছে, এটার উপর আমরা একটা ওভারঅল ধারণা নিব। কিন্তু তোমরা যে প্রেজেন্টেশন বানাবে, এটা দেশের ইনস্টিটিউটের উপর তোমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারো, অথবা ওভারসিজ কোন ইনস্টিটিউটের উপর প্রেজেন্টেশন তৈরি করতে পারো, এটা তোমাদের। আচ্ছা, তো আমরা দেখি তাহলে ক্লাস শুরু করি। যে আমাদের টপিক এগ্রিকালচার রিসার্চ সিস্টেম, কন্ট্রিবিউশন অফ ভেরিয়াস ন্যাশনাল ইনস্টিটিউটস ফর দি ডেভেলপমেন্ট অফ ইমপ্রুভড ভ্যারাইটিস অফ ক্রপ প্ল্যান্টস। এই বিল্ডিংটা হচ্ছে বিএআরসির বিল্ডিং। এটা আছে ফার্ম গেটে। আমি জানি না তোমরা কখনো খেয়াল করেছো না, ফার্ম গেটে তোমার কারণ বাজারের পরে ফার্ম গেটে হাতের বাইরে
লাল বিল্ডিং গুলো যখন খেয়াল করছো ভিআইপি রোড আমার বাড়ির ওই দিকে তো হ্যাঁ আমার বিরুদ্ধে বাবার পাশে আর কি জি ম্যাডাম দেখে এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল বিএআরসি বিএআরসি হচ্ছে ন্যাশনাল অ্যাপেক্স কোঅর্ডিনেটিং বডি আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বিএআরসি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে এবং এটা হচ্ছে ন্যাশনাল অ্যাপেক্স এটা অ্যাপেক্স হিসেবে কাজ করে এটা হচ্ছে এখানে যে কোঅর্ডিনেটিং বডি হিসেবে কাজ করে যারা বিভিন্ন ইনস্টিটিউট যারা আসলে এগ্রিকালচারাল রিলেটেড রিসার্চ ওয়ার্কগুলো থাকে তো অ্যাপেক্স বডিটা হচ্ছে বিএআরসি এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে হ্যাঁ দা বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল বিআরসি is an autonomous organization under the Ministry of Agriculture, Government of the People's Republic of Bangladesh. Bangladesh Agriculture Research Council has been established in 1973 with the aim of coordinating systematic agricultural research in the country. It is the apex body of National Agricultural Research System NARS. National Agricultural Research System কে সংক্ষেপে বলা হয় NARS. NARS এর সেন্ট্রাল অ্যাপেক্স বডি হচ্ছে এই বিএআরসি যেটা 1973 তে এস্টাবলিশ করা হয় এবং এইমটা ছিল হচ্ছে এই যে বাংলাদেশের ভিতরে এই এগ্রিকালচারাল রিসার্চটাকে কোঅর্ডিনেশন করা হ্যাঁ কারণ যদি সব ইনস্টিটিউট যদি একই ফসল নিয়ে কাজ করে তাহলে তো রিস্ক অ্যাডভান্স করে তাই না এখন কোঅর্ডিনেশনটা হচ্ছে যেন একই কাজ দুই তিনটা ইনস্টিটিউট না করে প্রত্যেকে আলাদা আলাদা করলে কি হয় অ্যাডভান্সমেন্টটা অনেক ভালো হয় এবং এই জিনিসটা কিন্তু কোঅর্ডিনেট করার জন্য কোন একটা সেন্ট্রাল বডির প্রয়োজন হয় সেই বাংলাদেশের এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেমে সেই সেন্ট্রাল বডিটাই হচ্ছে বিএআরসি এটা মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে অটোনমাস মানে হচ্ছে স্বায়ত্তশাসিত এর নিজেদের নিয়োগ নিজেরা দিতে পারে নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে অটোনমাস লাইক আমাদের ঢাকা ইউনিভার্সিটি আচ্ছা The vision of the BRC is to develop an efficient, effective and sustainable system of agriculture research promoting to increase standard of living which would be adequate for well-being of the people of Bangladesh. Agriculture research যে efficiency, effectivity এবং sustainable system হিসেবে agriculture researchটাকে ডেভেলপ করা, প্রমোট করা যেন আমাদের সার্বিক জীবনের মান উন্নয়ন হয় হ্যাঁ মিশন হচ্ছে the mission is the BRC is to strengthen and mobilize research capabilities of the institutes of the NARS, universities, private sectors and other stakeholders in partnership in the generation of appropriate technologies and information for the development of agriculture sector. এটার মিশনটাই হচ্ছে তোমার বিভিন্ন যে এর আন্ডারে এই আমব্রেলার আন্ডারে যেসব রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে নার্স ইনস্টিটিউট যেগুলো সেগুলোকে যেরকম স্ট্রেনথেন করা ক্যাপাসিটিটাকে মোবিলাইজ করা রিসার্চ ক্যাপাবিলিটিসটাকে একই সাথে এগ্রিকালচার রিলেটেড কাজ করে যে ইউনিভার্সিটিগুলো যেমন ধরো ময়মনসিংহ এগ্রিকালচার ইউনিভার্সিটি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি শেরবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি সব এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো এছাড়া যেসব এনজিও গুলো কাজ করে যেমন ধরো ব্র্যাক কাজ করে হ্যাঁ তারপরে তোমার হচ্ছে আশা কাজ করে প্রাইভেট সেক্টরে যেসব এনজিও গুলো আছে এবং আদার স্টেক হোল্ডার যারা আছে আদার স্টেক হোল্ডার বলতে কি স্টেক হোল্ডার বলতে বোঝায় যে কোন একটা স্টেক হোল্ডারের বাংলা মোট কথা সুবিধাভোগী একটা সিস্টেমের এই এগ্রিকালচার সিস্টেমের যে অন্যান্য যেসব সুবিধাভোগীরা আছে এরা কারা হতে পারে বিভিন্ন কোম্পানিগুলো যেমন ধরো এসিআই যারা ধরো সিড তৈরি করে সিড কোম্পানি হ্যাঁ লাল তিল এছাড়া অন্যান্য যেসব সিড কোম্পানিগুলো আছে যাদের আসলে আমাদের এগ্রিকালচার সিস্টেমে যাদের কন্ট্রিবিউশন আছে ঠিক আছে এরা হচ্ছে স্টেক হোল্ডার তো এদের মধ্যে এদেরকে স্ট্রং করা এদের মধ্যে একটা কোঅর্ডিনেশন করা এবং এসব এদের রিসার্চ ক্যাপাবিলিটিস ইনক্রিজ করা এটা হচ্ছে বিএআরসি মিশন কি কি গোল আছে দেখো স্ট্রেনথেন এন্ড কনসলিডেট দ্য ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেম ন্যাশনাল এগ্রিকালচার রিসার্চ সিস্টেমকে শক্তিশালী করা হ্যাঁ প্ল্যানিং ফান্ডিং coordination and monitoring of competitive research grant BRC অনেক রিসার্চ গ্র্যান্ট দেয় আমাদের ঢাকা ইউনিভার্সিটিকেও দেয় এগ্রিকালচার ইউনিভার্সিটি যেসব সায়েন্টিস্টরা কাজ করে ধরো আমি রাইস নিয়ে কাজ করব আমি বিআরসিতে একটা বিগ প্রজেক্ট লিখলাম তো এই প্রজেক্টের ফান্ড রিসার্চ ওয়ার্ক করতে গেলে তো ফান্ড লাগে রাইট রিসার্চ ওয়ার্ক কিন্তু কেউ তার জবের টাকা দিয়ে করতে পারে না হ্যাঁ ফরসে আমি রিসার্চ ওয়ার্ক করবো এটা কিন্তু আমি যে টাকা আর্ন করি এটা দিয়ে করতে পারবো না বা রিসার্চ ওয়ার্ক করতে হলে আমাকে অনেক টাকা লাগবে অনেক টাকা লাগে তো সেজন্য আমাদের রিসার্চ ওয়ার্ক করতে হলে রিসার্চ ফান্ড প্রয়োজন হয় প্রজেক্ট
পাওয়া যায় এবং সেখানে কম্পিটিশন হয় এবং এই কম্পিটিটিভ রিসার্চ গ্র্যান্টগুলো যে বিআরসি প্রোভাইড করে। জেনারেট ক্লায়েন্ট ওরিয়েন্টেড অর ডিমান্ড ড্রাইভেন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। এক একটা সময় এক একটা টেকনোলজির প্রয়োজন হয়। হ্যাঁ, যেমন ধরো আমাদের এই যে যখন এই যে করোনার এই প্রবলেমটা শুরু হলো, তাই না? করোনা ভাইরাস প্যান্ডেমিকের শুরুতে কি হয়েছিল বলতো? আমাদের যে ফিল্ডে ধান পেকে গেল, তোমাদের মনে আছে কিনা যে ফিল্ডের যখন শুরুতে মার্চে যখন লকডাউন হয়ে গেল, এপ্রিলের দিকে কি হয়েছিল? আমাদের ফিল্ডে ধান পেকে গেছিল, তাই না? এদিকে পাহাড়ি ঢলে বন্যা শুরু হয়ে যেতে পারে, ফলে ধান কেটে ফার্মারের কেটে গোলায় উঠানো এবং বন্যার পানি আসা, এই দুটার মধ্যে কিন্তু একটা কম্পিটিশন শুরু হয়ে যায়। এবং আরেকটা জিনিস হচ্ছে যে যেহেতু লকডাউনের ফলে পুরো দেশ বন্ধ হয়ে গেছে, সব তোমার কোনো ট্রান্সপোর্ট চলছে না। হ্যাঁ, আমাদের দেশে তোমার যারা নাকি ফার্মারদের ধান কাটার সময় প্রচুর লেবার দরকার হয়, কারণ এটা তো একরের পর একর জমি ধান কাটে, এবং এই যে লেবার, এই লেবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। দেশের কিছু অল্প কিছু অংশ থেকে লেবাররা পুরো বাংলাদেশে, যেমন ধরো তোমার উত্তরবঙ্গের একজন লেবার, সে দেখা যায় যে দক্ষিণবঙ্গে যে কাজ করতেছে, কিংবা ধরো তোমার ময়মনসিংহ, ফরিদপুর এইসব এলাকা থেকে লেবাররা দেখা যাবে যে সিলেটের সুনামগঞ্জের হাওরে যে ধান কাটতেছে। তো এই ধান কাটার যখন সময় হয় তখন কিন্তু লেবাররা মোবিলাইজ করে পুরো বাংলাদেশে, এক এলাকা থেকে আরেক এলাকায়, যে তারা যায়, থাকে, খাওয়া দাওয়া করে, ধান কাটে এবং টাকা পায় এবং তারপর তারা যার যার ঘরে ফিরে। তো লকডাউনের ফলে কি হয়েছিল? এইসব লেবার পাওয়া যাচ্ছিল না, যে মোবিলাইজেশন অফ। সো ফার্মারদের ধান মাঠের মধ্যে তোমার পেকে পচে যাচ্ছে, কিন্তু লেবার পাওয়া যাচ্ছে না। তখন কি হলো তোমাদের মনে আছে কিনা? গভর্নমেন্ট কিন্তু কিছু তোমার ধান কাটার মেশিন, তারপর এগুলো কিন্তু দেওয়া শুরু করছিল। তো এই যে হঠাৎ করে যে ডিমান্ড, আমাদের ফসল কাটার জন্য যে তোমার ধান কাটার মেশিন লাগবে কিংবা মাড়াই করার জন্য মেশিন লাগবে, হ্যাঁ, তো এই যে ডিমান্ডটা তখন শুরু হয়ে গেল, এটা কিন্তু তোমার ওইটা সার্টিন একটা ডিমান্ড। তো এই ডিমান্ড কে তোমার অ্যাটেইন করতে তো হবে, তাই না? তখন এই বিএআরসি বা এই ধরনের ইনস্টিটিউট গুলো যে সার্টিন যে ডিমান্ড তৈরি হয়, সেটা অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি দিয়ে মিট আপ করে। হ্যাঁ, ডকুমেন্ট এন্ড ডিসেমিনেট রিসার্চ আউটপুট টু স্টেক হোল্ডার্স। পুরো দেশের যেসব ইনস্টিটিউট গুলো তাদের আছে, বিআরসি আন্ডারে যেসব ইনস্টিটিউট গুলো আছে, সেই সব ইনস্টিটিউটে কোন কোন ধরনের রিসার্চ ওয়ার্ক হয়, সেই ডকুমেন্টেশনটা বিআরসি করে। এবং এই ডকুমেন্টেশন করার ফলে কি হয়, তার যে স্টেক হোল্ডার গুলো আছে, যেসব কোম্পানি গুলো আছে বা অন্যান্য ইনস্টিটিউট গুলো আছে যারা তাদের স্টেক হোল্ডার, তাদেরকে কিন্তু তারা এইসব ডকুমেন্ট যে কোনো সময় প্রোভাইড করতে পারে। ঠিক আছে? ইমপ্রুভ administrative and financial setup for supporting research. গ্র্যান্ট ছাড়াও বিআরসি অনেক রিসার্চ সাপোর্ট দেয়, যেগুলো সরাসরি কোনো গ্র্যান্টের আন্ডারে না, কিন্তু দেখা গেল যে কোনো ইনস্টিটিউটের একটা সার্বিক রিসার্চ করার যে অবকাঠামো, তার উন্নয়নের জন্য কিছু টাকা পয়সা বিআরসি প্রোভাইড করে। ক্রিয়েট রিসার্চ এনেবলিং এনভায়রনমেন্ট থ্রু ইমপ্রুভ ম্যানেজমেন্ট এন্ড ফিনান্সিয়াল সিস্টেম। রিসার্চ করার জন্য তো এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হয়, তাই না? এই যে ইমপ্রুভ ম্যানেজমেন্ট সিস্টেম ক্রিয়েট করতে হয়, প্রচুর সায়েন্টিস্টদেরকে নিয়োগ দিতে হয়, এই যে কাজগুলো, এবং ফিনান্সিয়াল সিস্টেমকে ডেভেলপ করতে হয়, এই কাজগুলো কিন্তু বিআরসি করে। এখানে দেখো যে বাংলাদেশ overview of national agriculture research system. Under the provision of BRC Act 2012, National Agriculture Research System (NARS) has been formed with BRC as the apex body and 12 agriculture research organizations at the constituents. দেখো কি কি ইনস্টিটিউট গুলো আছে এখানে আছে, হচ্ছে দুইটা শিডিউলে ভাগ করা হয়েছে, শিডিউল এ এবং বি। শিডিউল এটা হচ্ছে অটোনমাস বডি আন্ডার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, এটা এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে। কি কি দেখো? বিআরআই এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বিডি রাইস রিসার্চ ইনস্টিটিউট, জুট রিসার্চ ইনস্টিটিউট, বিজেআরআই, নিউক্লিয়ার এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বিনা, সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট, বিএসআরআই। এছাড়াও অন্য যেগুলো আছে সেগুলো হচ্ছে বিএফআরআই, বা এটা আছে হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট এন্ড ফরেস্টের আন্ডারে। ঠিক আছে? বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, বিটিআরআই, এটা আছে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে। ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, মিনিস্ট্রি অফ ফিশারিজ এন্ড লাইভস্টকের আন্ডারে। বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বিএলআরআই, মিনিস্ট্রি অফ ফিশারিজ এন্ড লাইভস্টকের আন্ডারে। সয়েল রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, এসআরডিআই, মিনিস্ট্রি অফ এগ্রিকালচারের আন্ডারে। বাংলাদেশ সেরিকালচার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বিএসআরটিআই, এটা আছে মিনিস্ট্রি অফ জুট এন্ড টেক্সটাইলের আন্ডারে। বাংলাদেশ কটন ডেভেলপমেন্ট বোর্ড,
ময়মনসিংহ, সিলেট কিংবা ঢাকা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিস, এগুলো এনজিও প্রাইভেট সেক্টরস though not integrated but linked with NARS in terms of research collaboration. নার্সের সাথে এরা হচ্ছে বিভিন্ন নার্সের আন্ডারে যে ইনস্টিটিউট গুলো আছে এগুলোর সাথে হচ্ছে বিভিন্ন ফর্মে ইউনিভার্সিটি গুলো এনজিও গুলো এগুলো হচ্ছে সবসময় কোলাবোরেট করে। সো এগুলো যেহেতু এর আন্ডারে না কিন্তু কোলাবোরেট করে, তাই এটা কিন্তু আসলে বিএআরসি এর এক্সটেন্ডেড আমব্রেলার মধ্যে চলে আসে। আচ্ছা, এখন আমরা ইনস্টিটিউট গুলো নিয়ে একটু দেখি কোথায় কি হয়। এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি। বাড়ি হচ্ছে গাজীপুরে অবস্থিত। তোমরা কেউ দেখেছো বাড়ি 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 বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে কেউ গিয়েছিলে কখনো? জি ম্যাম গেছি। গিয়েছিলে কি পার্সোনাল ইন্টারেস্টে গিয়েছো? ম্যাম ওখানে আমার এক রিলেটিভ আছে, চাকরি করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা। এটা কিন্তু অনেক বড় না বাড়ি? জি ম্যাম অনেক বড়। আচ্ছা, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বাড়ি, হ্যাঁ, as the largest multi-crop research organizations, Bari is mandated to carry out research on a wide variety of crops, such as cereals, tubers, pulses, oilseeds, spices, horticulture crops, etc. আচ্ছা, বাড়ি হচ্ছে সবগুলো ক্রপ নিয়েই স্টাডি করে থাকে, এক্সেপ্ট যে ক্রপগুলোর জন্য আলাদা ডেডিকেটেড ইনস্টিটিউট আছে। যেমন ধরো বিডি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, বিডি কিন্তু রাইস রিসার্চের জন্যই ডেডিকেটেড। সো যেহেতু বিডি আছে, বাড়ি কিন্তু আর রাইস নিয়ে কোনো রিসার্চ করে না, ঠিক আছে? আবার যেমন ধরো জুট, বিজিআরআই, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, এটা কিন্তু একটা ডেডিকেটেড ইনস্টিটিউটই আছে জুট নিয়ে রিসার্চ করার জন্য। সো বাড়ি আর জুট নিয়ে রিসার্চ করে না, কিংবা বাড়ি সুগার ক্যান নিয়ে রিসার্চ করে না, কারণ বিএসআরআই আছে, বাংলাদেশ সুগার ক্যান রিসার্চ ইনস্টিটিউট। তো বাড়ি কোন ক্রপগুলো নিয়ে রিসার্চ করে, যেই ক্রপগুলোর জন্য আলাদা কোনো ডেডিকেটেড ইনস্টিটিউট নাই সেগুলো নিয়ে সাধারণত বাড়ি রিসার্চ করে, ঠিক আছে? তাহলে এই যে বলছি যে সিরিয়ালসের মধ্যে কিন্তু রাইস আছে, কিন্তু রাইস বাদে বাড়ি অন্য সিরিয়ালগুলো নিয়ে কাজ করে। যেমন ধরো গম নিয়ে কাজ করে, বিভিন্ন লেস প্রিভিলেজ সিরিয়াল যেমন ধরো মিলেটস নিয়ে কাজ করে, হ্যাঁ, তারপরে মেইজ আছে, সো এগুলো নিয়ে কাজ করে। টিউবার্স, পটেটো নিয়ে বাড়ি কাজ করে, আলাদা একটা সেন্টার আছে বাড়ি টিউবার নিয়ে কাজ করার জন্য। আচ্ছা, পালসেস, অয়েল সিডস, স্পাইসেস, হর্টিকালচার এক্সেট্রা, এই সব ক্রপ নিয়ে হচ্ছে বাড়ি কাজ করে। Besides variety development, this institute also carried out research on non-commodity areas such as soil, crop management, disease, insect management, irrigation, water management, development of farm machinery, improvement of cropping, farming system management, post-harvest handling and processing, socio-economic studies related to production, marketing, consumption, এগুলো নিয়েও বাড়ি কাজ করে। বাড়ি is organized with 3 wings, namely research, support service and training and communication. তিনটা উইং এ ভাগ করা আছে। বাড়ির যে হেডকোয়ার্টারটা আছে গাজীপুর, সেটার জমির পরিমাণ হচ্ছে 176 হেক্টর, হ্যাঁ, এর মধ্যে 6টা এক্সপেরিমেন্টাল ফিল্ড আছে 126, রিজিওনাল স্টেশন আছে 6 রিজিওনাল স্টেশনস এট ইসুদ্দিন, জামালপুর, যশোর, হাটহাজারী, রহমতপুর এন্ড আগরপুর, হ্যাঁ, 20 সাব স্টেশন আছে ওভার দ্য কান্ট্রি। বাড়ির 7টা রিসার্চ সেন্টার আছে, যার মধ্যে 4টাই হচ্ছে হেডকোয়ার্টার মানে গাজীপুরে অবস্থিত। টিউবার ক্রপ রিসার্চ সেন্টার, অয়েলসিড রিসার্চ সেন্টার, প্ল্যান্ট জেনেটিক রিসোর্স সেন্টার, হর্টিকালচার সেন্টার, এই 4টা হচ্ছে গাজীপুরেই আছে। এখানে আছে হচ্ছে উইথ রিসার্চ সেন্টার দিনাজপুরে এবং পাস রিসার্চ সেন্টার এবং স্পাইস রিসার্চ সেন্টার আছে বগুড়াতে। Bari has number of multi-location trial sites spread over different ecological zones in the country. The institute employs about 600 scientists working in different fields. Total 600 কিন্তু মানে কাজ করে, ঠিক আছে? বিড়ি, আচ্ছা, বাড়ি নিয়ে বাড়ি প্রথম থেকে যে বললাম বিআরসি, এই সম্পর্কে তোমার কারো কোনো কোয়েরি আছে, কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে আমি সাবজেক্ট করি। বাংলাদেশ রিসার্চ ইনস্টিটিউট, হ্যাঁ, we conduct research in all
aspects of rice in order to develop modern varieties of rice with high potential ecosystem. Develop component technologies for improving productivity of rice-based cropping systems and transfer rice production technology through training workshops, seminar and publication. রাইস ফিল্ডের যত কাজ আছে সবই বিড়ি সায়েন্টিস্টরা করে থাকে। কি ধরনের কাজ আসলে করতে হয়, কি ধরনের রিসার্চ করতে হয়? ধরো সময়ের সাথে সাথে আমাদের কৃষকরা যেই ধানগুলো চাষ করে এগুলো কিন্তু মূলত হচ্ছে সবই হাই ইল্ডিং ভ্যারাইটি, হাইব্রিড। ঠিক আছে, হাইব্রিড আর হাই এই দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা হাইব্রিড কোনটাকে বলি? যখন দুইটা প্ল্যান্ট মধ্যে ক্রস করানো হয় এবং তারপরে প্ল্যান্টটা হাইব্রিড মানে হাইব্রিডের সিডটা হচ্ছে F1 জেনারেশনের সিড। হাইব্রিড কেন চাষ করা হয়? বেশি ফলন পাওয়ার জন্য। কারণ আমরা জানি যে এটা আমরা পড়বো, আমরা অবশ্যই এখনো পড়ি নাই, আমরা কি হেটারোসিস ব্রিডিং পড়ি নাই এখনো, তাই না? আচ্ছা আমরা পড়বো, আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে যে হাইব্রিডে অনেক সময় দেখা যায় যে আমরা যখন দুইটা প্ল্যান্টের মধ্যে দুইটা ভ্যারাইটির মধ্যে ক্রস করি তখন প্যারেন্টের চাইতেও তার যে অফস্প্রিং ক্রসিং এর ফলে যে মিডলটা তৈরি হলো সেখান থেকে বেশি পরিমাণে প্রোডাকশন পাওয়া যায়। এটাকে বলা হয়েছে হেটারোসিস। এই জন্য যে হাইব্রিডের এত বেশি চাহিদা। হাইব্রিডকে বলা হয় যে হাইব্রিডের ফলন বেশি। হাইব্রিড টমেটোতে বড় হবে, ফলন বেশি হবে, বেগুন বড় হবে এরকম, কিংবা হাইব্রিড রাইসে বেশি পরিমাণে ফলন হবে, বেশি ইল্ড বেশি হবে। এটা হচ্ছে হাইব্রিড F1 জেনারেশন। কিন্তু আমাদের দেশে ফার্মাররা যে ধানগুলো চাষ করে এগুলো সবই হচ্ছে বেশিরভাগই হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। হাই ইল্ডিং ভ্যারাইটি গুলো হচ্ছে ক্রমান্বয়ে আস্তে আস্তে ডেভেলপ করে। এই যে রিসার্চ সেন্টার গুলো, যেমন ধরো বিড়ির ডেভেলপ করা অনেক হাই ইল্ডিং ভ্যারাইটি আছে, যেমন BR28, 29, 48, 52, এগুলো সবই হচ্ছে বিড়ির ডেভেলপ করা হাই ইল্ডিং ভ্যারাইটি। হ্যাঁ, হাই ইল্ডিং ভ্যারাইটির সুবিধা হচ্ছে এটা যেহেতু হাইব্রিড না, হাই ইল্ডিং ভ্যারাইটির সিড কিন্তু ফার্মাররা রেখে দিতে পারে চাইলে। সিড রেখে দিয়ে পরের বছর সেই সিডটাকেই তারা চাষ করতে পারে এবং একই রকম ফলন পাবে। কিন্তু হাইব্রিডের ক্ষেত্রে এটা হয় না। হাইব্রিড যেহেতু একটা জেনারেশন, F1 জেনারেশনে সবচেয়ে বেশি ফলন হয়, পরের জেনারেশনে আর ফলন কমে যায়। সেই জন্য হাইব্রিডের সিড যদি ফার্মাররা রেখে দেয়, হাইব্রিড সিড কিনে চাষ করলো, কিন্তু সেই সিড কিন্তু ফার্মাররা রাখতে পারবে না। যদি রাখেও পরের বছর একই রকম ফলন ফার্মাররা পাবে না। তাই হাইব্রিডের সিড রেখে কোনো লাভ নাই। ঠিক আছে, তো এটা একটা বেসিক ডিফারেন্স যে হাই ইল্ডিং এবং হাইব্রিড। এটা কিন্তু অনেক সময় কোশ্চেন আছে যে ডিফারেন্সিয়েট বিটুইন হাই ইল্ডিং এন্ড হাইব্রিড ভ্যারাইটিস। হ্যাঁ, এটা খুবই কমন একটা কোশ্চেন, এটা আসতে পারে কিন্তু তোমাদের এক্সামে। এটা এবং এটা জানাটা খুব জরুরি, হাইব্রিড এবং হাই ইল্ডিং এর মধ্যে ডিফারেন্স কি। তো বিড়ি যেই রাইস ভ্যারাইটি গুলো ডেভেলপ করছে এগুলো সবই বেশিরভাগই হচ্ছে কি হাই ইল্ডিং ভ্যারাইটি। ফলে ফার্মারদের জন্য সুবিধা ভালো, ফার্মাররা বছরের পর বছর সেটাকে মেইনটেইন করে কিন্তু চাষ করতে পারে। অনেক হাই ইল্ডিং ভ্যারাইটি, মডার্ন হাই ইল্ডিং ভ্যারাইটি কিন্তু বিড়ি ডেভেলপ করেছে, যেটা নাকি বিভিন্ন ইকোসিস্টেমের সাথে উপযোগী। যেমন ধরো তোমার আমাদের যেহেতু উত্তরবঙ্গের এক রকমের মাটি, দক্ষিণবঙ্গে অন্য রকমের মাটি, বা সিলেট হাওর অঞ্চলের অন্য রকমের মাটি, তাই না? ডিফারেন্ট ইকোসিস্টেমটাও ডিফারেন্ট। তো এরকম আছে যে কোনো একটা রাইস ভ্যারাইটি যেটা উত্তরবঙ্গে খুব ভালো হয় কিন্তু সেটা হয়তো দক্ষিণবঙ্গে তত ভালো ফলন দিবে না। তো বাড়ির কাজটা হচ্ছে এরকম ইকোসিস্টেম বেসড রাইস ভ্যারাইটি ডেভেলপ করা এবং ফার্মারদেরকে জানানো যে এই এলাকার জন্য এই রাইসটাই সবচেয়ে ভালো হবে, এই এলাকাতে অন্য রাইস লাগালে তেমন ভালো ফলন পাওয়া যাবে না। সো ডিফারেন্ট ইকোসিস্টেমের যে পটেনশিয়ালটাকে বুঝে সেই অনুযায়ী ডেডিকেটেড হাই ইল্ডিং রাইস ভ্যারাইটি ডেভেলপ করা, এই কাজটা কিন্তু বিড়ি করে। Develop component technologies for improving productivity of rice-based cropping system এর productivity-টাকে বাড়ানোর জন্য কাজ করে। বিভিন্ন ওয়ার্ক ট্রেনিং, ওয়ার্ক সেমিনার করে এবং এই যে রিসার্চ
prizes for its outstanding contribution towards rice development. বাংলাদেশে যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ, আমাদের ফার্ম, আমাদের তো জমি হচ্ছে প্রত্যেক দিনই কিন্তু আরবানাইজেশনের কারণে কিন্তু আস্তে আস্তে কিন্তু ল্যান্ড কিন্তু কমে যাচ্ছে, তাই না? তো ফসলের জমিও যে কমে যাচ্ছে, কিন্তু আমাদের যে এই যে ধানের যে ফলন কমছে, প্রত্যেক বছরই ধানের বাম্পার ফলন হয়, এই যে ধানের ফলন ধরে রাখাটা, এর পিছনে কিন্তু মূল তোমার রিওয়ার্ড দেওয়া যায় হচ্ছে বিড়ির সায়েন্টিস্টদেরকে, ঠিক আছে? কারণ হচ্ছে বিড়ির সায়েন্টিস্টরাই এই হাইল্ডিং ভ্যারাইটি গুলো ডেভেলপ করেছে এবং তারা কিন্তু এই এই তোমার এই কাজগুলো করেছে। এখানে দেখো, এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যে রিজিওনাল সাব স্টেশন গুলো আছে সেগুলো দেখানো আছে। সাব স্টেশন গুলো এমন ভাবে বিভিন্ন জায়গায় করা যেন ওই এলাকার সয়েল অনুযায়ী ওই সাব স্টেশনে বিভিন্ন রাইস গুলোকে কালটিভেট করা হয় এবং সেখানে কিন্তু যে হাই পারফর্ম করে সে এলাকার ফার্মারদেরকে সেই রাইস গুলোকে চাষ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। Bangladesh Jute Research Institute BJRI conducts research to develop short duration high yielding varieties of jute, kenaf and mesta. Develop agronomic and crop protection technologies and processes and equipment for manufacturing new jute products. Organize the production, testing and supply of improved pedigree jute seeds. Seed multiplication, procurement and their distribution to various organizations and selected growers. বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বিজেআরআই এর মূল কাজই হচ্ছে জুট নিয়ে রিসার্চ ওয়ার্ক করা। এরা জুট, কেনাফ এবং মেস্তা এই তিন ধরনের ক্রপ নিয়ে কিন্তু কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল যে জুটটা, এটাকে বলা হয় হচ্ছে তোমার কেনাফকে মনে হয় বলা হয় সুতি পাট, কি মেস্তাটা হচ্ছে পাটের ফাইবারের সাথে সাথে কিন্তু আমরা খাইও। তোমরা এখন যেটা বাজারে পাওয়া যায় চুকুর, তোমরা দেখছো লাল রঙের ছোট ফল, এই সাইজের ছোট ছোট লাল রঙের ফল, অনেক টক। এই গাছটার পাতাও টক এবং স্টেমটাও অনেক টক। চুকুর নাম শুনেছো? ম্যাম দেখেছি ম্যাম। হ্যাঁ, এটা কিন্তু তোমার মেস্তা, এটা কিন্তু জুট ফ্যামিলি না, মালভেসি ফ্যামিলির। হ্যাঁ, তো এই যেহেতু এটা ফাইবারও তৈরি করে, তাই এটা হচ্ছে মানে বিজেআরআই এটা নিয়ে রিসার্চ করে। জুট নিয়ে তো করে, দুই ধরনের জুট আছে, তাই না? কর্কোরাস ক্যাপসুলারিস, কর্কোরাস অলিটোরিয়াস। বাংলাদেশ হচ্ছে জুটের একটা সেন্টার অফ অরিজিন। জুটের সেন্টার অফ অরিজিন হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই রিজনে। সো জুট নিয়ে তো আমাদেরকে কাজ করতেই হবে। বিজেআরআই মূলত জুট নিয়ে রিসার্চ ওয়ার্ক করে। কি করে? বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করে, প্রোডাকশন করে, টেস্টিং করে, ইমপ্রুভ জুট সিড তৈরি করে এবং ফার্মারদের মাঝখানে সেগুলো পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে। রিসার্চ ইজ অর্গানাইজড ইন টু ডিভিশনস, নেমলি টেকনোলজি এন্ড এগ্রিকালচার। এই দুইটা ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে টেকনোলজি ডেভেলপ করতে হয় জুটের জন্য, কারণ হচ্ছে পাটের আঁশ ছাড়ানো, পরবর্তীতে জুট প্রসেসিং, সো এটা টেকনোলজির বিষয় আছে। এবং এগ্রিকালচার কাল্টিভেশনটাও হচ্ছে আছে। সো এটা দুইটা ভাগে এটা নিয়ে রিসার্চ করা হয়। দ্য সেন্ট্রাল রিসার্চ স্টেশন ইজ লোকেটেড at মানিকগঞ্জ। 4 regional stations are situated at ফরিদপুর, রংপুর, কিশোরগঞ্জ and চান্দিনা. The 2 substations are located at Monirampur, Joshor and Tarabo, Naranganj. Besides these stations, BJRI maintains 4 farming system research sites and 8 sub-centers in jute growing areas. The institute employs about 100 scientists. বাংলাদেশ অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বিনা কি কাজ করে? বিনা হচ্ছে সব ক্রপ নিয়ে কাজ করে। বিনা এমন কোনো ক্রপ নাই যেগুলো নিয়ে কাজ করে না। যেমন বিনা রাইস নিয়েও কাজ করে, বিনা জুট নিয়েও কাজ করে। হ্যাঁ, এবং তোমার বাড়িতে যে ক্রপগুলো নিয়ে কাজ করে, যেমন বিভিন্ন ধরনের পালসেস, অয়েল সিডস, সেগুলো নিয়েও কিন্তু বিনা কাজ করে, পটেটো নিয়ে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে বিনা হচ্ছে এই সব ধরনের ক্রপই মিউটেশন করার চেষ্টা করে, রেডিয়েশন দিয়ে, কেমিক্যাল এজেন্ট দিয়ে মিউটেশন করার চেষ্টা করে এবং মিউটেশন করে করে ইমপ্রুভ ক্রপ ভ্যারাইটি তৈরি করার চেষ্টা করে। কিভাবে রেডি মিউটেশন দেয়? তোমার যেমন ধরো গামা রে দিয়ে দেয়। বাংলাদেশ অ্যাটমিক এনার্জি যেটা আছে সাভারে, সেখানে হচ্ছে ওদের রে সোর্স আছে, গামা রে দেয়া আছে। তো সেখানে নিয়ে তারা বিভিন্ন
মাটিতে প্ল্যান্ট ম্যাটেরিয়ালে রে দিয়ে দেখে যে মিউটেশন হয় কিনা। আচ্ছা মিউটেশন হওয়ার পরে কি করে, তাদেরকে সিলেক্ট করে। এই যে মিউটেশন হলো, এদের মধ্যে মিউটেটেড ভ্যারাইটি গুলোর মধ্যে তোমার কোনো ইমপ্রুভ ভ্যারাইটি তৈরি হয়েছে কিনা সেটা বিনা সিলেক্ট করে। মনে করো পাসের যেটা বিনা যেকোনো ক্রপ নিয়ে বিনা কাজ করতে পারে। এটা হতে পারে যে বাড়ি যেসব ক্রপ নিয়ে কাজ করে, যেমন ধরো ওয়াইল্ড সিড, পালসেস, হ্যাঁ, কিংবা টিউবার, কিংবা বিড়ির কাজ, যেরকম রাইসের সিড, কিংবা বিজিআরআই জুট নিয়ে, যেকোনো ক্রপ নিয়ে কিন্তু বিনা কাজ করতে পারে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে অন্য ইনস্টিটিউট গুলো থেকে সাথে বিনা ডিফারেন্সটা হচ্ছে বিনা শুধুমাত্র নিউক্লিয়ার এনার্জিটাকে ব্যবহার করে সেখানে সেই ক্রপে মানে কি বলবে ভ্যালু চেঞ্জ, মানে ক্রপটাকে আমি পরিবর্তন করব ইন এ গুড ওয়ে, যদি এরকম করতে পারি সেটা করার চেষ্টাই বিনা করে থাকে। হ্যাঁ, যেমন ধরো তোমার একটা সরিষা নিয়ে বিনা কি কাজ করতে পারে, সরিষার সিডকে রেডিয়েশন দিতে পারে কিংবা কোনো কেমিক্যাল এজেন্ট অ্যাড করে এটাকে মিউটেশন করার চেষ্টা করতে পারে। এবং তারপরে কি করবে, যে ধরো আমি চাই যে সরিষাতে তোমার চাপ পোকা হয়, হ্যাঁ, এক ধরনের কালো কালো পোকা সরিষাতে ইনফ্লোরেসেন্সটা হয়, ফ্লাওয়ার তখন ওই পোকাটার কারণে হচ্ছে তোমার ফলন অনেক কমে যায়, পাতা কুঁকড়ে যায়। কারণ ওই পোকাটা শুধুমাত্র সরিষা যখন ফুল আসে তখন সেই ফুলের ইনফ্লোরেসেন্সের উপরে পোকাটা মানে আক্রমণ করে এবং তার ফলে কি হয়, সে ফলন অনেক কমে যায়। তো আমি যদি এমন চাই যে আমি এই পোকা প্রতিরোধী একটা সরিষার জাত তৈরি করতে চাই, কেন, তাহলে যেন আমার প্রোডাকশনটা রিডিউস না হয়। তো এটা দুইটা পদ্ধতি আছে। এক, ওই পোকা প্রতিরোধী কোনো ভ্যারাইটি যদি নোন থাকে, জানা থাকে, যেমন ধরো একটা সাদা সরিষা, হলুদ সরিষা আছে, আর একটা হচ্ছে লাল কালো সরিষা যেটা। তো এমন যদি হয় আমি কালো সরিষাটা আসলে ওই পোকাটা আক্রমণ করে, ইয়ালোটাতে করে না, বা আমি এটা কি করতে পারি, আমি দুটো ক্রস করে ইয়ালোটা থেকে এই পোকা প্রতিরোধী ক্যারেক্টারটা নিয়ে আসতে পারি ক্রসিং এর মাধ্যমে, থ্রু ক্রসিং। এটা হচ্ছে একটা কনভেনশনাল প্রসেস। আরেকটা কি প্রসেস হতে পারে, আমার যে ব্ল্যাক সিডের সরিষা যেটা নাকি পোকাতে সাসেপ্টেবল, তা কিন্তু আমি রেডিয়েশন দিতে পারি। ঠিক আছে, সিডে রেডিয়েশন দিতে পারি, কিংবা যখন সিডটা জার্মিনেট করে মাত্র ছোট প্ল্যান্ট তৈরি হয় সেটাতে আমি রেডিয়েশন দিতে পারি। রেডিয়েশন আসলে কি হবে, সেখানে কোন একটা মিউটেশন হতে পারে, এই এক্সপেকটেশন থেকে আমি রেডিয়েশন দিব, মিউটেশন হতে পারে, এবং পরবর্তীতে সেই গাছগুলো যদি আমি পর্যবেক্ষণ করি এবং এমন কোন প্ল্যান্ট পাই যেটাতে আসলে পোকা আক্রমণ করছে না, তাহলে কিন্তু আমি একটা সেই প্ল্যান্টটা থেকে পরবর্তীতে একটা ভ্যারাইটি ডেভেলপ করতে পারি সিড থেকে, এবং সেই ভ্যারাইটিটা হচ্ছে ওই পোকা প্রতিরোধী একটা জাত। তাহলে এই পোকা প্রতিরোধী জাতটা আমি কিভাবে তৈরি করলাম হচ্ছে একটা সাসেপ্টেবল ভ্যারাইটিকে রেডিয়েশন নিউক্লিয়ার এনার্জি প্রয়োগ করে রেডিয়েশন দিয়েছি, এবং তারপর হচ্ছে এখান থেকে পরবর্তী জেনারেশন আমি পোকা প্রতিরোধী জাতটাকে পেলাম। তো এইভাবে কিন্তু যে কোনো ক্রপের অয়েল হতে পারে বা পালসের হতে পারে, কোনো একটা নতুন ধরনের ক্যারেক্টার সংযোজন করার জন্য নিউক্লিয়ার এনার্জি প্রয়োগ করে যে ক্রপ নিয়ে রিসার্চ করা হয় সেটাই করে হচ্ছে বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। হ্যাঁ, বিনার কিন্তু অনেক ভ্যারাইটি আছে, যেমন ধরো লবণ সহিষ্ণু পালস আছে, এই যে তোমার মসুর ডাল আছে, হ্যাঁ, কিংবা সরিষার বিনা, দেখবা যে বিনা 1, বিনা 2 এভাবে ওরা ভ্যারাইটি গুলো নামকরণ করে, এবং এই সবগুলো ভ্যারাইটি কিন্তু তারা এভাবে রেডিয়েশন দিয়ে তারা তৈরি করছে। আচ্ছা, রেডিয়েশন দিয়ে মিউটেশন হলে কি হয়, মিউটেশন হলে কোনো একটা নতুন জিন এখানে হয়তো অ্যাক্টিভেট হয়ে গেছে কোনো একটা মিউটেশনের রেজাল্টের কারণে, সেই পর্যন্ত বিনা অনেক সময় রিসার্চ হয় না, কারণ এটার জন্য অনেক ইন্টেনসিভ মলিকুলার রিসার্চ করা প্রয়োজন, যে ঠিক কোন জিনটা মিউটেশন হয়েছে সেটা আমি খুঁজে বের করলাম, কিংবা সেই জিনের মিউটেশনের হওয়ার ফলে কোন প্রোটিনের কি পরিবর্তন হয়েছে, সেজন্য আর কি এই সিডটা হচ্ছে এই পোকা প্রতিরোধী কিংবা লবণ প্রতিরোধী জাত তৈরি হয়েছে। হ্যাঁ, সেগুলো অনেক ইন্টেনসিভ রিসার্চ, সেই ধরনের ক্যাপাবিলিটিস হয়তো আমার জানা মতে বিনাতে এখনো ডেভেলপ করে নাই, কিন্তু বিনা স্টিল যেটা করতে পারে যে বিভিন্ন ক্রপের সিডগুলো নিয়ে তারা রেডিয়েশন দেয় এবং তারা নতুন ধরনের জাত তৈরি করে, লবণ সহিষ্ণু জাত তৈরি করে, পোকা প্রতিরোধী জাত তৈরি করে,
কিংবা খরা সহিষ্ণু জাত তৈরি করার চেষ্টা করে। হ্যাঁ, তাহলে অন্য ইনস্টিটিউটের মধ্যে বিনা ডিফারেন্স কি? যেমন ধরো বাড়ি কিন্তু কখনো নিউক্লিয়ার এনার্জি প্রয়োগ করে কিন্তু সিডের পরিবর্তন আনার চেষ্টা করে। তো বিনা হচ্ছে যে কোনো সিডেই কাজ করতে পারে, কিন্তু ওদের রিসার্চারটার ধরনটা হচ্ছে তারা নিউক্লিয়ার এনার্জিটাকে ব্যবহার করে কোনো একটা মিউটেশন করে নতুন জাত তৈরি করার চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে। Bina has 5 substations and an annex farm for testing the wide adaptability location for specific performance of advanced mutant lines of different crops and other technologies generated by the scientists. 5টা সাবস্টেশন আছে। হ্যাঁ, আরেকটা এডিশনাল একটা ফার্ম আছে যেখানে তারা এই কাজগুলো করে থাকে। The substations are located at Ishurdi, Rangpur, Kumilla, Mathura, Satkhira and the annex farm at Jamalpur. It employs about 800 scientists. বিনা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে আমরা সামনে আগে বাংলাদেশ সুগার রিসার্চ ইনস্টিটিউট BSRI conducts research to develop high sugar and disease resistant sugarcane varieties. Its functions are to develop and maintain a germplasm bank through collection of sugarcane varieties, prepare production and programs for sugar, food and syrup producing carbohydrate based crops or plants. সুগার প্রোডিউসিং ক্রপ নিয়ে কাজ করে, যেমন ধরো তোমার সুগার ক্যান নিয়ে কাজ করে। ঠিক আছে, বিএসআরআই রিসেন্টলি কিন্তু স্টেভিয়া নিয়েও কাজ করছে। স্টেভিয়ার নাম শুনেছো তোমরা? স্টেভিয়া, জি ম্যাম। স্টেভিয়া হচ্ছে বলা হয় যেটা চিনির চাইতে 300 গুণ বেশি মিষ্টি, কিন্তু চিনি না, স্টেভিয়ার যে মিষ্টি না সেটা সুগার না। জি ম্যাম, স্টেভিয়া চাটা খাইছি। চা খেয়েছো? হ্যাঁ, স্টেভিয়া কিন্তু ক্ষতিকর না। এটা একটা ছিল যে ধরো যাদের নাকি ডায়াবেটিস আছে, ধরো আগে হচ্ছে স্যাকারিন খেত, তাই না? চায়ে স্যাকারিন মানে মিষ্টির জন্য স্যাকারিনটা ব্যবহার করতো, কিন্তু স্টেভিয়া স্যাকারিনে অনেক ক্ষতি। স্যাকারিনটা হচ্ছে তোমার আলকাত্রা আছে না, আলকাত্রার একটা ডেরিভেটিভ হচ্ছে স্যাকারিন। ঠিক আছে, আলকাত্রার একটা ডেরিভেটিভ স্যাকারিন। স্যাকারিনটা ভালো না হিউম্যান হেলথের জন্য। তো এখন সেজন্য হচ্ছে স্টেভিয়াটা ব্যবহার করে। স্টেভিয়ার কোনো সাইড ইফেক্ট নাই, স্টেভিয়াটা প্ল্যান্ট ম্যাটেরিয়াল এবং ভালো। বিএসআরআই রিসেন্টলি স্টেভিয়া নিয়েও কাজ করছে। Conduct research on sugarcane based farming and to identify its economic advantages and take measures for utilization of technologies regarding sugar, food, syrup producing crops or plants. BSRI has a regional research station and a quarantine station located at Gazipur, a north regional station at Thakurga, and 3 substations at Chuadanga, Jamalpur, Rajshahi. The institute employs about 800 scientists. সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট SRDI, এটা সরাসরি ক্রপের সাথে যুক্ত না, কিন্তু বিএআরসির আন্ডারে। কারণ হচ্ছে সয়েলটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তাই না, চাষাবাসের জন্য। কারণ হচ্ছে তোমার সয়েল টেস্ট করতে হয়, কারণ জমিতে সার দেওয়ার আগে, তারপরে তোমার হচ্ছে কোন এলাকার মাটি কিরকম সেগুলোকে নিয়ে সার্ভে করতে হয়। হ্যাঁ, the objectives of SRDI are to make inventory soil and land resources and to investigate soil related problems for agriculture research and development. The functions of SRDI include soil survey of the country on the basis of aerial photo interpretation and field and laboratory investigation of soils. Detailed and semi-detailed soil surveys of development project areas and research farms for various beneficiary agencies. Soil surveys for locating areas of problem soils, soil moisture characterization of soil tracts of the country, preparation of various maps and reports based on the surveys. The institute employs about 150 scientists and technologists. Bangladesh Fisheries Research Institute BFRI conducts research to enhance the growth of fisheries production through optimal utilization of inland brackish and marine water bodies and to develop scientific policies relating to development of technology and management of fish and fish capture. The institute has 5 stations, namely the freshwater station at Pamensing, riverine station at Chatpur, brackish water station at Paigasa and marine fisheries station at
Fox's Bazar and Shri Research Institute at Bagerhat. There are 4 substations, truck substations, Tripur and Joshua, main substation, Rangamatiara, Khepupara Institute covers about 700 sites. Fisheries, তোমার ফিশারিজ ইনস্টিটিউটটাও কিন্তু বিআরসি আমব্রেলার আন্ডারে। এটা মেইন হচ্ছে ফিশ রিসার্চ নিয়ে কিন্তু কাজ করে। বিভিন্ন আমরা দেখলাম যে বিভিন্ন সাবস্টেশন আছে বা 5টা রিসার্চ স্টেশন আছে বিভিন্ন জায়গায়, এবং এরা কিন্তু চাষে ফলান, হ্যাঁ, এরা যে ফ্রেশ ওয়াটার আছে কিন্তু তারপর তোমার রাঙামাটি, পটুয়াখালী, হ্যাঁ, তারপর তোমার ব্রাকিশওয়াট সাবস্টেশন খুলনাতে, মেরাইন স্টেশন ফোর্সেস বাজারে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফিশ রিলেটেড রিসার্চ গুলো বাংলাদেশ ফ্যাসিলিটি করে থাকে। বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, লাইভস্টকের আছে তোমার তোমার হাঁস মুরগি, তারপর তোমার গরু ছাগল, এগুলো এগ্রিকালচার। সো লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটটাও কিন্তু বিআরসি আমব্রেলা আন্ডারে, হ্যাঁ। তো দেশের বিভিন্ন জায়গায় এই ইনস্টিটিউটগুলো আছে। তোমরা ডেটা দিয়ে দিব। এদের এমপ্লয়ি মানে সায়েন্স খুবই কম, মাত্র 50 সায়েন্টিস্ট, 2টা সাবজেক্ট আছে, বান্দরবন একটা হচ্ছে বাঘাবাড়ি শিকল। আচ্ছা, ফরেস্টের আন্ডারে বিএফ to increase productive forest and various groups and to convert wastelands and marginal lands to forestry and agroforestry. Technologies for utilization or permanent balances through increases stock all divisions of the institute plantation, mangroves, the two institutions, Gregorial and Pune, the institute employs one science. Forest Research Institute থেকে তো বোঝাই যায় যত ফরেস্টের ট্রেনিং নিয়ে কাজ করে। Research Institute, PGRI, and Institute Division and 3 subdivisions. Quality যেসব যেসব অ্যাকচুয়ালি চায়ের কালটিভেশন হয় সেটা হচ্ছে তাদের সাবস্টেশন। কেউ আছো তোদের ক্লাসে? আমার বাড়ি পঞ্চগড় জেলার। পঞ্চগড়ে চা হয় জানো তুমি? আছে তো চা বাগান। চা বাগান আছে, হ্যাঁ, খুব ভালো চা হয় পঞ্চগড়ে। এটা হচ্ছে মানে পঞ্চগড়ের চাটা খুব ভালো। শুনো, চায়ের সাথে মানে চায়ের বেসিক্যালি স্মেলটা, তাই না? চায়ের আমরা চা কেন খাই? চায়ের সেটা এবং এই যে চায়ের যে ফ্লেভার স্মেল, এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে চায়ের
দার্জিলিং আর যে দার্জিলিং কি হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি, ঠিক আছে? অন্য বিভিন্ন ধরনের আছে আর আমরা বাজার থেকে যে চা পাতা কিনে খাই এটা হচ্ছে সবচেয়ে মানে লো কোয়ালিটি পাওয়া যায়। কোয়ালিটি হাই চা যে হচ্ছে আমরা এই লোকাল মার্কেটটা এটা হচ্ছে লো কোয়ালিটি এবং আরো বাজারে দিবানি চাটা আমরা খাই সাধারণত এটা হচ্ছে সবচেয়ে বাজে কোয়ালিটি আর কোনো ভাবে সেটা সেই চাটা যায় হচ্ছে টি ব্যাগ। বুঝছো? তোমরা যখন সি ট্যুরে যাবা তখন তোমরা বিটিআরআই তে তোমাদেরকে নিয়ে যাবে। তোমরা ইউটিলাইজ করেছো? তাহলে তো পারো ওখানে তোমাকে বলতে না কি চা প্রসেস করে দেখেছো? খুবই ভালো। তোমরা কেউ যদি বিটিআরআই নিয়ে তাহলে ছবি তুলেছো ফ্যাক্টরিতে কি করছে? ছবি ভিডিও আছে ওকে বিভিন্ন গ্রেডের, তাই না? সবচেয়ে বড় কোর্স গ্রেন যেটা একদম উপরে থাকে, যেটা প্রথম সেটা গ্রান্ড সবচেয়ে আর সবচেয়ে বুড়া পাওয়ার যেটা একদম নিচে পড়ে থাকে সেটা হচ্ছে সবচেয়ে খারাপ এবং সেটা দিয়ে খেতে পারে। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে তো বিদায় নিয়ে আর বলার কোনো কিছু নাই, কারণ করে আসছে। বাংলাদেশ সেরিকালচার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট বিএসটিআই। সেরিকালচার হচ্ছে তোমার সিল্কের কাপড় পরি না আমরা, রাশি সিল্ক। এই রাশি সিল্ক আসলে কি? সিল্ক হচ্ছে সিল্ক ওয়ার্মের প্রোডাক্ট। ছোট ছোট পোকা আছে, পোকা, সেটা হচ্ছে বাসা দেয়। সেই বাসাটা হচ্ছে প্রসেস করে সেখান থেকে ধরনের রেজিনের মতো বের করে, তারপর সেখান থেকে হচ্ছে এই সিল্ক, এই সুতাটা তৈরি হয়। এটা তোমরা জানো সিল্ক ওয়ার্মের প্রোডাক্ট সিল্ক? জানো রাইট? হ্যাঁ, এই পোকাটা এবং এটা যে পোকাটার মূল খাবার যেটা সেটা হচ্ছে মালবেরি। হ্যাঁ, মালবেরি বা তুতে গাছ বাংলা এখন মালবেরি ফল বলে সেটা হ্যাঁ ফল বলে তুত গাছ। হ্যাঁ, লোকাল নেম হচ্ছে তুত গাছ। মালবেরি আমাদের গার্ডেনেও আছে। এই মালবেরি কিন্তু অনেক নিউট্রিশনাল রিচ। মালবেরি ফলটা কিন্তু হাই নিউট্রিশন। আচ্ছা, এই মালবেরি নিয়ে কিন্তু রিসার্চ করেছে বিএসআরটিআই। হ্যাঁ, BSRTI conduct research to develop drought and waterlogging highly and nutritionally rich mulberry varieties, rearing the silkworm. Develop appropriate technology for quality silkworm and production through low-cost innovative technologies for rural improvement of socio-economic conditions of rural poor and women. Imparting training to the extension and staff to systemize seed production. The Institute has Agriculture Research Center at Chandrogna Rangamati and the Plaza Maintenance Center at Poncho. The institute employs 14 scientists. Bangladesh Cotton Development Board. Bangladesh Cotton Development Board is a government organization responsible for increasing production and research in Bangladesh. It is established in December 1972 and the Ministry of Agriculture Government of the State of Bangladesh to stop cotton production in the country. Cotton Development Board has been conducting research on different aspects of cotton production since 1991. It has 2 research centers and 3 research training and seed multiplication farms. Cotton নিয়ে কাজ করে, যদিও কটন ডেভেলপমেন্ট বোর্ড না, কিন্তু এর তো রিসার্চ ইনস্টিটিউট। হ্যাঁ, কটন নিয়ে বাংলাদেশ তো ভালো না, কারণ
কটন প্রোডাকশনের জন্য ঠান্ডা টেম্পারেচার লাগে, এটা নাকি আমাদের একটু কম উইন্টারের দিকে হয়। তারপরেও প্রচুর কটন নিয়ে এরা রিসার্চ করে থাকে। রিসেন্টলি ওরা আমরা বিটি কটনের নাম ছিল, বিটি কটন, ট্রানজিনিক কটন, যেটা ইন্ডিয়াতে যেটা নাকি ওরা মানে ইয়ে করে নাই, রিলিজ করে তারপর বন্ধ করে দিয়েছে। তোমরা জানো বিটি কটন? ইন্টারমিডিয়েটে পড়েছিলাম। ইন্টারমিডিয়েট করেছে বিটি কটন নিয়ে রিসেন্টলি তোমার কটন ডেভেলপমেন্ট বোর্ড ওরা আর কি রিসার্চ করছে। আচ্ছা, তো এই পর্যন্তই, আমি আর কিছু বলবো না। এরপর তোমরা প্রেজেন্টেশন করবা ইনশাআল্লাহ যখন ইউনিভার্সিটি খুলবে। তো এখানে দেখো, এখানে একটা গ্রুপের বিভিন্ন গ্রুপের আমি করেই রাখছিলাম যে এই অনুযায়ী তোমরা কাজ করতে পারো চাইলে, কিন্তু পরে আমি চিন্তা করলাম এটা আসলে ওপেন করে দেওয়া যায়। যে ইনস্টিটিউট গুলো দেওয়া, যারাই বিনা বিজিআরআই বিলারাই সিটিপি, এটা তোমাদের ইচ্ছা, এখান থেকেও নিয়ে করতে পারো। কারণ আমি বাইরের কোন ইনস্টিটিউটের কথা এখানে সেও করতে পারো, কিংবা বাইরের ইনস্টিটিউটেও করতে পারো। জিনিসটা হচ্ছে যে তোমরা যে প্রেজেন্টেশনটা করো সেটা হচ্ছে একটা এগ্রিকালচার ইনস্টিটিউটের উপর হতে হবে, যে কোনো ইনস্টিটিউট হলে হবে, হ্যাঁ। এবং এগ্রিকালচার ইনস্টিটিউট এবং গ্রুপের নাম্বার অফ স্টুডেন্ট 5 হতে হবে, ঠিক আছে? কিন্তু 5 এর বেশি না, 4 হলে সমস্যা। একটা দেখা গেল আসলে 4 জন আছে, 5 জন আছে, তখন 4 কিন্তু 5 বেশি না, 6 জন 7 জন নিয়ে একটা গ্রুপ না, নিজেরা দেখবা যে কোন ইনস্টিটিউট নিয়ে করবা। আর এখানে রোল ওয়াইজ একটা দেওয়া, তোমরা করতেও পারো নাও করতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে? তো এই পর্যন্তই। তোমাদের কোনো কোশ্চেন আছে? ম্যাম, বিটি আমাদের এনভায়রনমেন্টের জন্য হুমকি স্বরূপ? না, বিটি আমাদের এনভায়রনমেন্টের জন্য হুমকি স্বরূপ না। কারণ হচ্ছে নাম্বার 1 যেন বাংলাদেশ কটনের সেন্টার অফ নাই, ঠিক আছে? কটন হচ্ছে আমাদের বাড়ি থেকে না, এটা বিটি এন্টারপ্রাইজ। আর 2 নাম্বার রিজন হচ্ছে আমাদের উপর হুমকি না, তাও না। কারণ হচ্ছে বিটি, তোমার বিটি যে প্রোডাক্ট করে বিটি প্রোটিন, এটা হচ্ছে একে রিসিভ করার জন্য আমাদের শরীরে রিসেপ্টর, বুঝতে পারছো? যেমন ধরো করোনা ভাইরাস সবাই ইনফেক্টেড হয় না, কেন হয়, শিশু হয় না, ঠিক আছে? তোমাদেরকে বলেছি আমার যে করোনা ইনফেকশন ছিল, ম্যাম বলেননি। বলি আমার ঈদের 2 দিন আগে, ঠিক আছে, তোমার জুলাইয়ের 29 তারিখে অসুস্থ ছিল, যে জন্য ঈদের পর আমার দেরি করোনা ছিল, হ্যাঁ, খুব মাইল্ড সিম্পটম ছিল। আমি আল্লাহর মধ্যে সেরকম হই নাই, কিন্তু আমার যে ওর কিন্তু কিছু হয় নাই। আল্লাহ কেন বেবিদের হয় না, এবং বেবিদের কিছু, তোমরা যদি ইয়েটা দেখো, তোমরা তোমার বেবিদের ইনফেকশনের হার খুব কম, স্পেশালি যাদের বয়স 10 বছরের ছোট, তাদের রেটটা খুবই কম। 10 থেকে 15 তাদেরও বয়স যত বাড়বে তত তার ইনফেকশনের রেটটা বেড়ে যায়। 15 বেশি হলে তাদের হয় 15-20 বয়স অনেক, কিন্তু কিসের পরের বয়স তারা কিন্তু এক্সপোজ হলে তাদের ইনফেকশন হবে, এটা তো হবে। করোনা ভাইরাস, ভাইরাসটা তো আমরা সবাই দেখছি, আমার অনেক সময় মনে হয় এটা ভুল মতো দেখতে অনেকটা। তোমরা কি আমার সাথে এগ্রি করো? কি ম্যাম, অনেক যাই হোক, অবভিয়াসলি ভাইরাস কদম ফুলের সাথে কম্পারিজন নেই, দেখতে অনেক কদম ফুলের ফুল এবং ছোট ছোট স্পাইক আছে। তো এটা হয় কি, তোমার স্পাইক দিয়ে আমাদের বডি, হ্যাঁ, সেখানে কিন্তু একটা রিসেপ্টর থাকে। এই রিসেপ্টর নাম হচ্ছে S2, ACE2। আমাদের বডি সেলে আমাদের সেল মেমব্রেনে এই রিসেপ্টর আছে, ACE2। এই রিসেপ্টর প্রোটিনটা আছে, যেই প্রোটিনটা নাকি করোনা ভাইরাসের যে স্পাইক প্রোটিন, যেটা সেটা কিন্তু S2 সাথে বাইন্ড করে। সো তার বডিতে S2 প্রোটিনটা আছে, সে যখন করোনা ভাইরাস দিয়ে তোমার এক্সপোজড হয়, তখন কিন্তু সে
মাপের, কিন্তু অন্য অন্য যাদের শরীরে রিসেপ্টর না তারা কিন্তু আর সাধারণত ইনফেক্ট হয় না। কারণ ওই ওই যে করোনা ভাইরাসের আউটসাইড যে প্রোটিনটা সেটা কি করা রিসেপ্টরটাই তো তার নাই, সো সে ইনফেক্টেড হয়। যেটা নাকি বের ক্ষেত্রে যদি সেলে ওই রিসেপ্টর থাকে ফলে কিন্তু তারা তো এটা তোমার প্রোটিন ট্যাক্স। তোমাকে ওইটাতে এফেক্ট হতে হলে তোমার শরীরে ওই রিসেপ্টরটা লাগবে প্রোটিনের। আমাদের সুবিধা হচ্ছে বিটি এর প্রোটিনটা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, যে প্রোটিন বিটি টক্সিনটা কিন্তু আসলে একটা প্রোটিন, ঠিক আছে? এই প্রোটিনটাকে মানে অ্যাকসেপ্ট করার জন্য রিসেপ্টরটা আমাদের গাট সিস্টেমে নাই, আমাদের ক্ষুদ্রান্তে এই রিসেপ্টরটা নাই। ফলে আমরা যদি বিট প্রোটিন খাই, ফলে বিটি ব্রিঞ্জালের সাথে আমরা খাচ্ছি, কারণ আমাদের মার্কেটে আমরা যেসব বেগুন খাই এগুলো যে কোনটা বিটি কোনটা নন উই ডোন্ট নো, কারণ এখন লিক করে না, আমরা এগুলো এনে খাচ্ছি নরমালি বিটি, ঠিক আছে? কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের শরীরে বিটিকে অ্যাকসেপ্ট করার জন্য ওই রিসেপ্টরটা নাই, আমাদের ক্ষুদ্রান্তে বিটি রিসেপ্টর নাই, ঠিক আছে? কিন্তু ওয়ার্মের আছে, পোকার আছে, বেগুনের যেটা তার কিন্তু ক্ষুদ্রান্ত, সেখানে কিন্তু এই বিটি প্রোটিনকে ধরার জন্য রিসেপ্টর আছে। ফলে কি হয়, সে ওই প্রোটিনটাকে আটকে এবং তারপরে তার ক্ষুদ্রান্তটা ফুটা হয়ে যায় এবং ওটা হচ্ছে পেট ফুটা হয়ে ডায়রিয়া হয়ে মারা যায়, ঠিক আছে? বেগুনের পোকা যদি বেগুনকে খায় তখন সে হচ্ছে ডায়রিয়া গাট লিক করে, ঠিক আছে? ঠিক আছে, ওকে ওকে আমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? আজকে এই পর্যন্তই। তোমাদের কারো কোনো কোয়েরি আছে? আরে ওকে বুঝতে হবে ও হাত দিলাম কোথা দিয়ে হাত দিলাম শুনতে পাচ্ছ আমাকে? জি ম্যাম শোনা যায়